প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন 0 আওয়ারে। দর্শক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডেস্টিনি গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন। জনাব রফিকুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে রাখি, জনাব রফিকুল আমিন এই সময়ের যারা মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক বিজনেস করেন, যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি আলোচিত, সেই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শীর্ষ ব্যক্তি এবং একই সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক নানা বিষয়ের সঙ্গে জড়িত, এবং এ সংক্রান্ত যে সমস্ত সাম্প্রতিক যে ব্যবসার পরিস্থিতি কি, যে সমস্ত অভিযোগ এসছে, সেই সমস্ত নিয়েই মূলত আমরা তার সঙ্গে আলোচনা করব। সেই জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি। আরো একবার স্বাগত জানাতে চাই, তবে নিয়ম অনুযায়ী একটু দেখে নিতে চাই বিভিন্ন গণমাধ্যমের ওয়েব সংস্করণের শিরোনাম, তারপর আমরা আলোচনা শুরু করব। যেমন এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে বিডি নিউজ 24 শিরোনামে .com এর যে ওয়েব সংস্করণ, সেখানে দেখতে পাচ্ছি শিরোনাম, পদ্মা সেতু নিয়ে মার্কিন মধ্যস্থতা চায় এফবিসিসিআই। একটু স্ক্রল ডাউন করলে আরো কিছু শিরোনাম আসবে। অনুসন্ধান কমিটিতে ইউনুস নয়, অর্থমন্ত্রী বলেছেন। 22 এপ্রিল থেকে পেট্রোল পাম্পে ধর্মঘট, কিছু শিরোনাম। এবং আর একটু শিরোনাম দেখতে পাচ্ছি, দেশবাসী ছাত্র সংগঠনে কোন্দল চায় না রাষ্ট্রপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বলেছেন। সুশীলদের সরকার দেশের প্রয়োজন বুঝবে না, প্রধানমন্ত্রীর বক্তব্য। আমরা একটু প্রথম আলো শিরোনাম দেখতে চাই। সমাবর্তন ভাষণে রাষ্ট্রপতি, দলীয় স্বার্থে ছাত্রদের কোন্দলে জড়ানো কাম্য নয়। মিরাক্কেলে চ্যাম্পিয়ন বাংলাদেশের রনি, পৃথিবী 1 ঘন্টার জন্য অন্ধকারে। সহিংসতা স্থবির করাচি, অতীতের চেয়ে বিদ্যুৎ অবস্থা ভালো, তথ্যমন্ত্রী বলেছেন। আসুন লেভেল প্লেইং ফিল্ডে খেলি, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য। সমুদ্র জয় করেছে, এখন কাজ মানুষের মন জয় করা, যোগাযোগ মন্ত্রী বলেছেন। আমরা ডেইলি স্টার শিরোনাম একটু দেখে নিতে চাই। সামার ডেটস উইথ পাওয়ার কাটস, শিরোনাম। আওয়ার আর্টস আওয়ার, তিস্তা ফেলিওর হ্যাজ ইনডিড হার্ড টাইস। No Yunus, Mohit rules out Nobel hero-led search committee for Grameen Bank MD. BNP settles for 2-day hesitation, neighbors concerned. বাংলা নিউজ 24 শিরোনাম দেখে আমরা শেষ করতে চাই। ঢাকার এমপি সানজিদা খানমের সমাজে হামলা, আহত 15। আর্ট আওয়ারে সাড়া মেলেনি ঢাকায়, গালাজের প্রতিবাদে সাংবাদিক অনুষ্ঠান বর্জন। মোটামুটি এই হচ্ছে শিরোনাম। আমরা বৈশাখী শিরোনাম দেখে আলোচনা শুরু করব। দলীয় স্বার্থে ছাত্রদেরকে কোন্দলে না জড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, সমাবর্তনকে ঘিরে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রিয়ার মতো খালেদাও যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অভিযোগ প্রধানমন্ত্রীর। দেশ রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে 11 ও 25 এপ্রিল বিক্ষোভ। গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে ডক্টর ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব নাকচ করলেন অর্থমন্ত্রী। 22 এপ্রিল থেকে সারা দেশের পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট, আওতা মুক্ত থাকবে সিএনজি স্টেশন। 8 ঘন্টা এগুচ্ছে ঢাকা ও চট্টগ্রাম শেয়ার বাজারে লেনদেনের সময়, শুরু সকাল 10:30টায়, শেষ দুপুর 2:30টায়। 1 ঘন্টা বাতি বন্ধ রেখে পালিত হলো আর্ট আওয়ার, জ্বালানি সাশ্রয়ে সচেতনতা সৃষ্টি লক্ষ্য। মিয়ানমারে উপনির্বাচনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, কাল 45টি আসনে ভোট গ্রহণ। এবং গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা মোহামেডানকে 2-1 গোলে হারালো সকার ক্লাব ফেনী। তো প্রিয় দর্শক, আমরা শিরোনামগুলো দেখলেন এবং মূলত এই শিরোনামগুলোর ভিত্তিতেই আমরা আজকের আলোচনা করব না। সাধারণত সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং সাম্প্রতিক বিষয়ের অন্যতম একটি বড় বিষয় যে বাংলাদেশে যে নেটওয়ার্ক বিজনেস চলছে বা এমএলএম বিজনেস চলে, সেটির পরিস্থিতি কি, কোন পর্যায়ে রয়েছে, সেটির ভবিষ্যৎকে, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই ডেস্টিনির চেয়ারম্যান এবং বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনের সঙ্গে। আমি শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, একটু জানিয়ে, আমাদের দেশের যারা সাধারণ মানুষ, যারা হয়তো এই ব্যবসার সঙ্গে পরিচিত নন সবাই, যদিও আপনাদের একটা বিশাল সদস্য সংখ্যা রয়েছেন, তারপর তাদের জন্য যদি একটু বলেন যে আসলে এই এমএলএম ব্যবসাটা কিভাবে পরিচালিত হয়, এবং পৃথিবীর অন্য কোনো দেশে, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোতে অন্য কোথাও কি আইনগতভাবে এমএলএম ব্যবসা পরিচালিত হয় কিনা, বা পৃথিবীর অন্য প্রান্তে? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে ব্যবসাটার মূল নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং এর একটি উপশাখায় হচ্ছে এমএলএম, আরো একটি শাখা আছে নেটওয়ার্ক মার্কেটিং। এছাড়া আরো অনেকগুলো শাখা আছে, যেমন ডোর টু ডোর মার্কেটিং, টেলিমার্কেটিং, ই কমার্স। এই সবগুলোর ধরন কিন্তু, ইভেন মেইল অর্ডারও আছে, সবগুলোর ধরনকে মিলিয়ে একটা ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং।
তো ডাইরেক্ট সেলিং অ্যাক্ট পৃথিবীর সব দেশে আছে কম বেশি। আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমার জানা মতে ভারতে ডাইরেক্ট সেলিং অ্যাক্ট না থাকলেও তাদের একটা এসআরও একটা সার্কুলার আছে, কিভাবে করতে হবে একটা গাইডলাইন আছে। ডাইরেক্ট সেলিং অ্যাক্ট আমাদের কাছাকাছি দেশ হচ্ছে মালয়েশিয়াতে আছে, 1993-তে একটা হয়েছে তাদের। তাও সেটা হয়েছে মালয়েশিয়াতে। ডাইরেক্ট সেলিং ব্যবসাটা শুরু হয় কিন্তু আপনার 70-72-এর দিকে, কিন্তু এটার আপনার অ্যাক্ট তৈরি হইতে কিন্তু আপনার প্রায় সময় লেগেছে, আপনি হিসাব করেন তাহলে কত, 23টি বছর। 23 বছর পরে অ্যাক্টটি তৈরি হয়েছে, কারণ এটা এক এক দেশের সামাজিকতার সাথে আর্থসামাজিক অবস্থার সাথে খাপ খাইয়ে করতে হয়। আপনি আমেরিকান ডাইরেক্ট সেল অ্যাক্ট কিন্তু আপনি এখানে করলে হবে না, এখানে লোকের যেই ধরনের গ্রহণযোগ্যতা আছে সেভাবে অ্যাক্ট করতে হবে। তো মূলত এটা অ্যাকচুয়ালি এক ধরনের ওয়ান কাইন্ড অফ কমার্সিং, ট্রেডিং, রিটেলিং। আমি বলবো এটা সরাসরি বিপণন ব্যবস্থা, এটা নতুন কিছু না, এটা পুরনো জিনিসটাকে নতুন আঙ্গিকে মোড়ে করে তুলে ধরা। আমরা একসময় দেখেছি, যখন আপনার মনে আছে যে আমরা সুপার মার্কেট ছোটবেলায় কখনো দেখিনি, এখন মেগা মল দেখেন, সুপার মল দেখেন, আমরা দেখেছি দোকান, 4 রাস্তার মোড়ে কয়েকটা দোকান মিলে একটা হাট বসতো, তারপর এটা বাজার হলো, বাজার থেকে এখন এটা ঢুকে গেল একটা বিল্ডিং এর ভিতরে, মলে হয়ে গেল, সেখানে এখন কত রকমের ব্যবস্থা। আজকাল তো ধরেন এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আগে তো দোকানদারি হতো রাস্তার পাশে মুদি দোকান, এখন এই যে সুপার মল হচ্ছে, সরকার এটার জন্য কোনো নীতিমালা করলো কিনা, এটা কিন্তু একটা হাস্যকর প্রশ্ন হবে। কারণ এটা নীতিমালার কিছু না, একই ব্যবসা করছে, বাইরে যে লোকটা করছে ভিতরে একই ব্যবসায়ী করছে। পার্থক্য হচ্ছে আগে অবকাঠামোগত ওইটা ছিল টাইপরাইটারের মতো, এখন এটা হয়ে গেছে ল্যাপটপ কম্পিউটারের মতো। এখন আপনি যেমন একটা ব্যবসা করতে গেলে আগে টাইপরাইটার দিয়ে টাইপ করতেন, এখন আপনি ল্যাপটপে টাইপ করেন, এটার জন্য সরকার থেকে যেমন আলাদা করে পারমিশন নেওয়ার কিছু নেই, অ্যাজ লং অ্যাজ ইউ আর টাইপিং দি টেক্সট, বাট দেয়ার হ্যাজ টু বি সাম রেগুলেশন। যেমন আপনার টাইপরাইটার অনেক সময় দেখা যাবে এক ধরনের ডিউটি দিয়ে আনতে পারতেছেন, কিন্তু আপনাকে হয়তো কম্পিউটার ওই ধরনের ডিউটি দিয়ে আনতে দেবে না। এইসব ক্ষেত্রে হার্ডওয়্যারের ক্ষেত্রে একটা পার্থক্য থাকতে পারে, বাট মূল ফাংশন কিন্তু একই, উদ্দেশ্য হচ্ছে ডকুমেন্টেশন টাইপ। কিন্তু এই যে নেটওয়ার্কিং ব্যবসা, এমএলএম ব্যবসা বা ডাইরেক্ট সেলিং, এর কি আইনগত ভিত্তি বাংলাদেশে আছে? আমি একটা কথা বলি, বিশেষ করে আমি বলবো ঠিক সরাসরি এমএলএম নীতিমালা বলতে কিছু নাই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে বেশ কয়েকটি কোম্পানি জয়েন্ট স্টক, রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে আমি ডাইরেক্ট সেলিং করব, মাল্টি লেভেল মার্কেটিং করব, এই ধরনের কিছু অনুমতি নিতে পেরেছে। আবার অধিকাংশ কোম্পানি পারেনি, জয়েন্ট স্টক ওইভাবে লিখে দেয়নি, তারা বলছে আপনার নর্মাল ট্রেডিং লিখে নিয়ে যান। কিন্তু এতে কি হয়েছে, একটা সমস্যা তৈরি হয়েছে। এতে করে XYZ এনিবডি, যে কোনো মুদি দোকানদার কালকে কিন্তু নেটওয়ার্ক করতে নেমে যাবে, তাতে একটা সমস্যা হবে। কারণ এই ইন্ডাস্ট্রির যে ভালো দিকটা সেটা না দেখে মানুষ খারাপ দিকটা দেখবে আগে। কারণ এই জিনিসটা কেমন, আমি আপনার একটা ধারণা দিই। যেমন খুর, আমরা খুর দিয়ে দেখি নাপিত শেভ করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে নাপিত এটাকে চালাইতে পারে দেখে এটা শেভ হয়, কিন্তু আনারি লোক যদি শেভ করতে যায় গলা কাটা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুরের দোষ নয়। তাহলে খুরটা যেহেতু এটা শার্পেস্ট জিনিস, এটা ব্যবহার করার জন্য কাকে এটার ক্ষমতা দেওয়া যাবে সেটা দেখতে হবে। নাপিত যদি খুর চালায় আপনি চালাতে দেবেন, কিন্তু যদি কোনো একজন লোক এসে বলে আমি আপনার শেভ করে দিই, আপনি রাজি হবেন না, কারণ সে আপনার গলা কেটে বলতে পারে। ঠিক আমি বলবো মাল্টি লেভেল মার্কেটিং বলেন আর নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এটা এক ধরনের খুর ধার বিপণন ব্যবস্থা। এটা যদি XYZ সবাইকে করতে দেওয়া হয়, এখানে কিন্তু সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অনেক বেশি লোক, রাতারাতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি ডেস্টিনি কি একেবারে পারমিশন ছাড়া বা সরকারের অনুমতি ছাড়া কাজ করছে? না, আমাদের কিন্তু অনুমতি আছে। আমরা যখন 2000 সালে যখন রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে করে নিই, আমাদের ক্লজ নাম্বার 9 পরিষ্কার আমরা পারমিশন নিয়েছি, এইভাবে লেখা আছে, মাল্টি লেভেল মার্কেটিং অর ডাইরেক্ট মার্কেটিং অর নেটওয়ার্ক মার্কেটিং অর হোয়াটসোএভার, আমরা এইভাবে দেশি অথবা বিদেশ থেকে আমদানি করা পণ্য বিপণন করতে পারবো কমিশন বেস। আমরা নিতে পেরেছি, কিন্তু পরবর্তীকালে অনেক কোম্পানি এই ধরনের সুযোগ পায়নি। কিন্তু কথা হচ্ছে এটা, যখন আমাদেরকে অনুমতিটা দেয় রেজিস্টার অফ জয়েন্ট স্টক, আমার ধারণা তারাও তখন জানে না যে আমরা কিসের অনুমতি দিচ্ছি, এটা সত্য কথা। এখন আমরা যেহেতু বিদেশ থেকে এটা দেখে আসা, আমি এবং মোহাম্মদ হোসেন শুরু করি প্রথম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলাদেশের মানুষের সাথে কোনো ধরনের চালাকিও করব না। প্রথমত অনেক পরের কথা, চালাকি করে আমরা ব্যবসা করতে যাব না, যেটা গতানুগতিক ব্যবসা যেখানে পারমিট করে আমরা ওইটার আদলেই করব। অর্থাৎ আমাদের এখানে কেউ যদি কোনো পণ্য কিনতে আসে, সে যেন এটা ফিল করে যে আমি বাইরেও যা সার্ভিস পেয়েছি এখানে তাই পাচ্ছি। পার্থক্য হচ্ছে আমাকে একটা কমিশন দেওয়া হচ্ছে। আমি কমিশনটা কিভাবে দিতে পারি, যেহেতু আমার গতানুগতিক শোরুম, মিডলম্যান নাই, কোনো বাড়তি খরচ নাই, আমি এক জায়গা থেকে 1 পয়েন্ট সেলস সেন্টার থেকে বিক্রি করতেছি। আপনি যদি একটু তাকিয়ে দেখেন, একসময় কিন্তু এমএলএম এর আদলে কিন্তু বাংলাদেশে বেচা কিনা হইতো। কাস্কো,
আপনার কাস্কো কথা মনে আছে যে ঘরে রেখে কস্কো বা কাস্কো এই জাতীয় একটা ইয়ে ছিল যারা আপনার ব্যাটারি সাবান এগুলোকে ঘরে রেখে বিক্রি করতো, আমার বড় ভাই করতো, আমি দেখেছি। কিন্তু তখন কিন্তু এটাকে কেউ বুঝে না ইট ইজ এ কাইন্ড অফ ডাইরেক্ট সেলিং, ও মনে করছে এটা রিটেলিং, বাট ইট ইজ এ ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তা এবং সরবরাহকারী এই দুইয়ের মাঝখানে কোনো দালাল থাকতে পারবে না, এবং ভোক্তা কি এনজয় করবে, সে পণ্যটা এনজয় করবে এবং তার একটা রাইটস তৈরি হবে পণ্যটার সে গুড সার্ভিস পাওয়ার। এরপরে এমএলএম যেটা বাড়তি যোগ করা হয়েছে, যেটা গতানুগতিক ব্যবসা নেই, সেটা হচ্ছে তাকে ওই যে পণ্যটা তার কাছে বিপণন করা হয়েছে সেটার উপরে যা লাভ হয়, লাভের একটা অংশ মনে করেন 10% তাকে দেওয়া হচ্ছে। ডেস্টিনি আসলে কত বড় প্রতিষ্ঠান, এর সাথে মানে কতজন ব্যবসা করছেন, কতগুলি প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরোক্ষভাবে ডেস্টিনি বিনিয়োগে পরিচালিত হয়, আর এর মধ্যে কতগুলো লাভজনক? আচ্ছা, ডেস্টিনি শুরু হয়েছে 2000 সালে, যদিও রেজিস্ট্রেশন হয়েছে 2001 সালে যাত্রা শুরু করে ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটাকে আমরা সবাই এখন এমএলএম কোম্পানি বলে বলছি। আসলে এমএলএম কেন হয়েছে আমি আপনাকে এই জিনিসটাও বলি, এটা একটা কমপ্লিকেটেড টার্ম। এটা হচ্ছে এই, আমরা যেমন কথা বলি যে পানি খান, পানি কিন্তু খাওয়া যায় না, পান করতে হয়, কিন্তু এটাকে আমরা বলি ইংলিশে বলি জেনারেলি অ্যাকসেপ্টেড মিস্টেক, মানে যদিও এটা মিস্টেক, জেনারেলি অ্যাকসেপ্টেড। পানি যেমন খাওয়া হচ্ছে, যে কোনো ব্যবসাকে এমএলএম বলা হচ্ছে। আমাদের কোম্পানি কিন্তু এমএলএম কোম্পানি নয়, আমাদের কোম্পানি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আপনি এখন প্রশ্ন করবেন তাহলে এমএলএম কোম্পানির নেটওয়ার্ক মার্কেটিং মধ্যে পার্থক্য কি? বিশাল পার্থক্য আছে। এমএলএম কোম্পানিগুলো সাধারণত তারা করে মাল্টি লেভেলে, তাদের মাঝখানে কিন্তু ব্রোকার ঠিকই আছে, এবং তারা কেবলমাত্র তাদের উৎপাদিত পণ্য, তাদের ব্র্যান্ডের পণ্য ছাড়া XYZ কারো পণ্য তারা বিপণন করতে বাধ্য না এবং করেও না। কিন্তু এমএলএমে আমি যেটা দেখেছি যে সমস্যা যেটা কাস্টমারের জন্য হয়, কাস্টমার অনেক সময় যেহেতু পণ্যটা ওই কোম্পানি নিজে উৎপাদন করে আর কেউ করে না, সে গেস করতে পারে না এটার বাজার দর কত হইতে পারে, তাই যাই দাম হাঁকানো হয় তাই দিতে বাধ্য হয়। তাতে করে দেখা গেছে, আমি একটু পিওর সমালোচনা করব, অনেক এমএলএম কোম্পানি দেখা গেছে খুব বেশি উৎসাহী হয়ে পণ্যটার দাম যদি 10 টাকা সেটা বিক্রি করা শুরু করছে 100 টাকা, কারণ 50 টাকাটা দিবে, কমিশন দিবে এই লাভে। তাই এমএলএম কোম্পানি যখন পণ্যগুলো বাজারজাত করে বোঝার উপায় নেই কিন্তু তাদের এটা প্রকৃত উৎপাদন মূল্য কত। বাট হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সে তার নিজের ব্র্যান্ডও বিক্রি করতে পারবে, চাইলে সে অন্যের ব্র্যান্ডও বিক্রি করবে। তাহলে হবে কি, কম্পিটিশন তৈরি হবে। মনে করেন আমি ল্যাপটপ বিক্রি করি, এখন আমি যদি আমার ল্যাপটপ ডেস্টিনি ল্যাপটপের পাশাপাশি যদি সনি ল্যাপটপ রাখি, অ্যাটলিস্ট কাস্টমারের এটুক জাজ করার ক্ষমতা তৈরি হবে যে ল্যাপটপের দামটা আসলে কত। তো মনে করেন আমি বিক্রি করতেছি কথা 20,000 টাকা, তখন সে বুঝবে হ্যাঁ ল্যাপটপের দাম এরকমই হতে পারে, তার মানে আমি বেটার প্রাইসে পাচ্ছি, কারণ আমি সনি কিনতে গেলে 1 লাখ টাকা খরচ পড়বে। বাট অ্যাটলিস্ট তার একটা কমন সেন্স তৈরি হবে যে ল্যাপটপের দাম কত। কিন্তু মনে করেন ল্যাপটপ পৃথিবীর কেউ তৈরি করে না, আমি একা তৈরি করি। এখন আমি যদি 10 লক্ষ টাকা যদি একটা ল্যাপটপ বিক্রি করি, ভোক্তার কিন্তু বোঝার উপায় নেই যে আমি কত লাভ করলাম। যে কারণে এমএলএম এর ধারাবাহিকতায় ব্যবসা করা আমার আপত্তি ছিল, তাই আমি এমএলএম থেকে বেরিয়ে গেলাম নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কি? আমি এমন পণ্য বিপণন করব যেটা বাজারের প্রচলিত পণ্যের সাথে সামঞ্জস্য থাকতে হবে। তাই আমি এমএলএম এর খুব সমালোচনা করছি না, আমি বলছি এমএলএম এর পণ্যগুলোকে কাস্টমারের পক্ষে অনুধাবন করা মারাত্মক রকমের জটিল, বরং নেটওয়ার্কেরটা সুবিধা। প্রশ্ন আমি করেছিলাম একটু সঙ্গে যে ডেস্টিনি আসলে কতগুলো প্রতিষ্ঠান আছে বা সহযোগী প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি কতগুলো লাভজনক? এটা আমি বলি, ডেস্টিনি শুরু করেছিল 2001 সালে একটি কোম্পানি দিয়ে, তারপর পরবর্তীকালে 2003-4 সালে আমরা আরো 2টা কোম্পানি করি। এরপরে আমরা 2006 সালে গিয়ে আমরা সাকসেসফুলি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন এবং পরবর্তীকালে আমরা ডেস্টিনি মাল্টিপারপাস করতে পারি। এবং আমরা এই কোম্পানিগুলো করার পিছনে একটা সৎ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা জানি যে শুধু একটি কোম্পানির আয়ের উপরে একটা প্রতিষ্ঠান টিকতে পারে না। ইংলিশে একটা কথা আছে যে নেভার পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, বিকজ ইফ ইউ লুজ দি বাস্কেট ইউ লুজ দি হোল এগস, সো ইউ স্প্লিট ইউর এগস। এগস মানে এখানে বুঝে যাচ্ছে সময়টাকে বা পরিশ্রমটাকে। আমরা চিন্তা করলাম আমরা যদি সমস্ত পরিশ্রম একটা কোম্পানির পিছনে দিই, আর আল্লাহ না করুক কোনো কারণে যদি ফেল করে, এই বিশাল জনগোষ্ঠী কোথায় যাবে? তাই তাদের স্বার্থকে রক্ষা করার জন্য আমরা ধীরে ধীরে ডাইভার্সিফাই করা শুরু করলাম। এখন সেই ডাইভার্সিফিকেশনগুলো হচ্ছে কিন্তু আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা ছিল। সামাজিক দায়বদ্ধতা কি? আমরা শুধু এমএলএম করব না, আমরা সিএসআর করব, আমরা সেবামূলক প্রতিষ্ঠান করব, আমরা বনায়ন করব, আমরা পরিবেশ করব, আমরা রাস্তাঘাটের জন্য কাজ করব, আমরা কলেজ করব, আমরা ইউনিভার্সিটি করব, আমরা হাসপাতাল করব, আমরা শপিং মল করব। এই জিনিসগুলো কোনোটাই কিন্তু এমএলএমকে সফল করার জন্য না, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাতে করেছি যে শুধু একটি কোম্পানি করে আমরা একটা হতে চাই না, সেপারেট হতে চান, আমরা দেখাতে চাই আমরা অন্য ব্যবসা করছি। সুবিধা হচ্ছে কি, এতগুলো কোম্পানির মধ্যে মনে করেন আমরা এখন এই পর্যন্ত 37টা কোম্পানি করেছি কাগজে পত্রে। কেন বললাম কাগজে পত্রে? 16 থেকে 17টি কোম্পানির জন্ম হয়েছে লেস দ্যান 1 ইয়ার। গত 1 বছরে 16 থেকে 17টি কোম্পানি। কেন করলাম? এই 16 থেকে 17টি কোম্পানির আমরা শুধু কাগজপত্র ঠিক করে রেখেছি, যদি অপরচুনিটি আসে তাহলে আমরা সেখানে বিনিয়োগ বাড়িয়ে আমরা সেটাকেও ড্রাইভ দেবো।
উদ্দেশ্য হচ্ছে আমরা যদি 30 থেকে 35টা কোম্পানিতে যদি অপারেট করি, আর যদি 20টা কোম্পানি যদি প্রফিটে যায় বা 10টা কোম্পানি প্রফিটে যায়, উই আর ডান। আপনি বুঝবেন, কৃষক যখন সে জমিতে চাষ করে একই ধরনের ফসল সে করে না, বিভিন্ন রকমের করে, তার চিন্তা হলে একটা না একটা আসবেই। এবার যে প্রশ্নটা করতে চাই, এই যে কিছু অভিযোগ আছে যে এই যে প্রতিষ্ঠান বিভিন্ন করে তোলা হচ্ছে, সেখানে আসলে কিছু কিছু ব্যক্তিকে আর্থিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে মানে কিছু কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। না, এটা আসলে ভুল তথ্য। এটাই জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে। আমরা কিন্তু একটা জিনিস বলি আগে, আমাদের যারা পরিবেশক, আমাদের কিন্তু এখানে কোনো গ্রাহক নাই। গ্রাহক বলতে একটা রং টার্ম ইউজ করা হচ্ছে। গ্রাহক কিন্তু হচ্ছে যার বিক্রেতার সাথে কোনো সম্পর্ক নাই, সে হচ্ছে গ্রাহক। আমাদের এখানে কেউ গ্রাহক নয়, আমাদের এখানে সবাই হচ্ছে রেসপেক্টেবল ডিস্ট্রিবিউটর। এরা প্রত্যেকে পরিবেশক এবং প্রত্যেকের স্বার্থ আমার স্বার্থের সাথে জড়িত। উই আর ওয়ার্কিং ইন এ কমন ইন্টারেস্ট, রাইট? এখন কি হচ্ছে, আমরা পরিবেশকদেরকে তাদের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য আমরা যখন কোম্পানি করেছি, তখন কিন্তু আমরা কোনো পরিবেশকের থেকে তেমন একটা টাকা নেইনি। আমরা কাকে অফার করেছি? ওই যারা এক্সিস্টিং ডাইরেক্টর আছে তাদেরকে বলেছি, যেহেতু আপনারা ডেস্টিনি 2000 আয় করেছেন, আসেন আরেকবার এখানে বিনিয়োগ করেন। তার মানে আপনি বুঝতেছেন, যে কোনো কোম্পানির বিনিয়োগ কিন্তু এসেছে সরাসরি উদ্যোক্তাদের পকেট থেকে, ব্যবসা থেকে কিন্তু কোনো টাকা দেওয়া যাচ্ছে না, কারণ ব্যবসা তো আপনার রোলিং করতেছে। এখন আমরা যে কোম্পানিগুলো করেছি, আজকে ধরেন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি মোহাম্মদ হোসেনের কথা বলি, মোহাম্মদ হোসেন মনে করেন এখান থেকে বছরে 3-4 কোটি টাকা আয় করতেছে। এখন আমি চিন্তা করলাম, এই 3-4 কোটি টাকা উনি যদি অন্যদিকে নিয়ে খরচ করে ফেলে, তাহলে আমি ওনার জন্য এফোর্ট দিলাম কেন? চলি আমি ওনাকে আরেকটা কোম্পানিতে ডাইরেক্টর বানাই, তাকে আরেকটা কোম্পানি, তাহলে কি হচ্ছে, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার টাকাগুলোকে আবার রিইনভেস্ট করাই দিলাম। এইটা কিন্তু আমার এই কৌশলটা হচ্ছে এই জন্য যে আমরা এখন লাভ খাবো না, আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করতেছি। যদি ওই প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থায় যায়, তাহলে কিন্তু পরিবেশকরা লাভবান। কিন্তু এখানে একটা রং কথাবার্তা চলতেছে যে আমরা পরিবেশকের টাকা দিয়ে কোম্পানি করতেছি। এটা কোনোদিন সম্ভব না, কারণ পরিবেশক তো পণ্য কিনে নিয়ে চলে যাচ্ছে, তারপর তো সে আমাকে বাড়তি টাকা দিচ্ছে না। তো সুতরাং সম্পূর্ণ কোম্পানির যারা উদ্যোক্তা, তাদের নিজস্ব পয়সা করা। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিজিএন, ইউনিপেট্রোর মতো অনেকগুলো প্রতিষ্ঠানে আমরা কাহিনী জানি, সবাই জানেন, এবং সেগুলো প্রতারণার অভিযোগ আছে সেগুলোর বিরুদ্ধে, এবং সেইগুলোর সঙ্গে ডেস্টিনির পার্থক্যটা কোথায়? আর এই যে ব্যবসা, এটাকেও অভিযোগ এসছে যে ডেস্টিনি যে ব্যবসা করছে সেটাও একটা প্রতারণার ফাঁদ। আচ্ছা, এটার আপনার কি জবাব? আমি আপনাকে একটা কথা বলি, প্রতারণা কিন্তু একটা বোনাফাইড প্ল্যান। কেউ যদি প্ল্যান করে আমি মানুষকে প্রতারণা করব, সেটা হচ্ছে প্রতারণা। যেমন মনে করেন যে কেউ পরীক্ষা দিতে গিয়ে নকল করছে, এটা কিন্তু প্রতারণা। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে সে যদি ফেল করে এবং সে যদি লেখাপড়া না করে রেজাল্ট খারাপ হয়, আপনি বলতে পারবেন না শিক্ষা প্রতিষ্ঠান তার সাথে প্রতারণা করেছে, বেতন নিয়েছে, তাকে কিছুই শিখায়নি। ওটা কিন্তু ফেল অ্যান্ড ফ্রড টু ডিফারেন্ট টার্ম। কিন্তু যেমন মনে করেন, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিই। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভালো ভালো রেজাল্ট করছে, 100 ভাগ। বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রদের অধিকাংশ ফেল করে। আপনি কি শব্দটা ফেল বলবেন না ফ্রড বলবেন? ফেল বলবেন। এখানে আমি মনে করি এখন পর্যন্ত MLM এর যতগুলা কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে, ইন্টেনশনালি কোনো প্রতারণা করা হয়নি। আমি বলতেছি ইন্টেনশনালি, কথাটা এই জন্য বললাম, তাদের ব্যবস্থাপনা দুর্বলতার জন্য যখন প্রতিষ্ঠানটি এক জায়গায় এসে বন্ধ হয়ে গিয়েছে, তখন ভোক্তা পরিবেশকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধরেন আজকে যদি জিজিএন টিকে থাকতো, তাহলে কিন্তু আজকে এই ইতিহাসটা কিন্তু ভিন্নভাবে লেখা হতো। তাহলে জিজিএনকে কিন্তু প্রতারণা কোম্পানি বলা যেত না। আমি কিন্তু জিজিএনের একজন ভোক্তা পরিবেশক ছিলাম। আমি নিজে বলতে পারি তারা আসলে ইন্টেনশনালি কোনো প্রতারণা করেনি। তারা কি করেছে দেখেন, তারা ব্যবস্থাপনা বিভাগে কাজটি করতে তারা ব্যর্থ হয়েছে। তারা অদক্ষ লোক দিয়ে ব্যবস্থাপনা চালিয়েছে। আমি যখন মিস্টার দাসের কাছে গিয়েছিলাম, আমি বলছি যে আপনি যাদেরকে দিয়ে প্রতিষ্ঠান চালান এরা সঠিক লোক না, বাট হি ওয়াজ বায়াসড উইথ দোজ পিপল। কারণ সে যে ভুলটা করেছে, তখন দেখা গেছে বিভিন্ন মহলের থেকে যারা বুঝে না, ডাইরেক্ট সেলিং বুঝে না, মাল্টি লেভেল মার্কেটিং বুঝে না, তাদেরকে এনে প্রশাসনিক বিভাগে বসিয়েছে। তারা মানির মিসম্যানেজমেন্ট করেছে। মানির মিসম্যানেজমেন্ট করাতে মানি শর্টেজ হয়েছে, সেল পড়ে গেছে, পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। আর তাতে করে তাদের ওভারহেড যেটা আছে, মাসে মাসে বেতন দেয়া, এটা কিন্তু চালু ছিল। তাতে করে একসময় গিয়ে কি অর্থ তারল্য হয়েছে, জিজিএন আর পয়সা দিতে পারেনি। আপনি জানেন জিজিএন কত টাকার জন্য বন্ধ হয়ে গেছিল? তখন যদি তাদের কাছে 2 কোটি টাকার অর্থ তারল্য থাকতো, তারা বন্ধ হতো না। আমরা চেষ্টা করেছি জিজিএন টিকে থাকুক, অর্থ তারল্য, কিন্তু আমরা শেষ পর্যন্ত কেন বাঁচাতে পারি? তারল্যের কথা বলেন, এখানে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ডেস্টিনির সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান এই মুহূর্তে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা কোঅপারেটিভ, কিন্তু তারা কাজ করছে ব্যাংকের মতো। তারা টাকা পয়সা নিচ্ছে, জমাচ্ছে, দীর্ঘমেয়াদে বিক্রি করছে, শেয়ার বিক্রি করছে, এবং এর ফলে কিন্তু তারল্য সংকট তৈরি হচ্ছে স্টক মার্কেটে, ব্যাংকিং খাতে। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, তারল্য তো বলছেন, এই প্রতিষ্ঠানটি
জন্ম থেকে এ পর্যন্ত তারা 1600 থেকে 1700 কোটি টাকার লেনদেন করলই না। বাজারে যেখানে হাজার হাজার কোটি টাকার দরকার পড়ে তারল্যের জন্য, সেখানে মাত্র 1600 থেকে 1700 কোটি টাকার লেনদেন করাতে অর্থ তারল্য কমে গেল। আমি আপনাকে ভিন্ন কথা বলি, গেল জুন মাসে, গত বছর জুন মাসে 10 তারিখের ভিতর আমার কাছে অন্তত 7 থেকে 8টা ব্যাংক এসেছিল, ইনক্লুডিং ওয়ান গভর্নমেন্ট ব্যাংক, এসে বলছে আমাদের কাছে কিছু ফিক্সড ডিপোজিট রাখেন। আমি জানতে চাইলাম ঘটনা কি, বলে যে শেয়ার বিজনেসের পরে আমাদের অর্থ তারল্য ঘাটতি পড়েছে। আমার কথা হচ্ছে, অর্থ তারল্য কেন হয়েছে আমরা সবাই জানি, পুঁজিবাজারের মন্দা অবস্থা, শেয়ার বিজনেসের ধস নেমেছে, আরো অনেক কিছুই আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক প্রেসার। আপনি বলতে চাচ্ছেন যদি আজকে ডেস্টিনি মাল্টিপারপাসের কারণে যদি অর্থ তারল্য হয়, তাহলে চলেন নেইবার্স কান্ট্রিগুলোতে কেন হলো? তাদেরও তো তারল্য সংকট, তো এটা কি ডেস্টিনি দায়ী নাকি? এটা জাস্ট হচ্ছে কি, এটা এখন আমাদের উপরে যেটা উদুরপিন্ডি ভুদুর গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এরকম যে ওই যে বাঘ আর মেষ শাবকের মতো কাহিনী, বলতেছে যে তুমি আমার পানি ঘোলা করছো। মেষ শাবক বলতেছে পানি তো আপনার দিক থেকে আসতেছে, ঘোলা করলাম কিভাবে? তখন বাঘ দেখলো কথা তো ঠিক, বলে না তাহলে তুমি গত বছর আমাকে গালি দিছো। বলতেছে গত বছর আমার জন্ম হয়নি, তাহলে তোমার বাবা গালি দিছে। ঠিক এই ধরনের বাহানা করে আমাদের ঘাড়ে কিন্তু দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আসলে এই দোষের জন্য আমরা ভাগিদার নই। আমরা 1600 থেকে 1700 কোটি টাকার শেয়ারের যে ঘটনাটা লেনদেন করেছি, যেখান থেকে বড় অংশ আমরা কিন্তু বিনিয়োগ করেছি বিভিন্ন আপনার মনে করেন স্থাবর অস্থাবর সম্পত্তিতে। বর্তমানে আপনি পত্রিকাতে দেখেছেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক যে একটা রিপোর্ট করেছিল, আমরা কিন্তু কোনো রিপোর্ট পাইনি, যদিও সেই রিপোর্টে আমরা পড়েছি পত্রিকাতে। আমি এই প্রশ্নটাই করতাম যে আপনি যে বক্তব্য দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো বলছে যে আপনারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই ব্যাংকিং পদ্ধতি, আমরা কোনো ব্যাংকিং করছি না, এটা হলো সবচেয়ে বড় কথা, কারণ আমাদের ব্যাংকিং করার কোনো রাইট নেই। আপনি শেয়ার বিক্রি করছেন না? আমরা শেয়ার নয়, সমবায়ের আইনের আওতায় সভ্যদের কাছে শেয়ার বিক্রি করার অধিকার সরকারই দিয়েছে। তো আমরা আমাদের সমবায় আইনে আমরা যেমন আমি কিনেছি, আরেকজন যে গোফরান কিনেছে, হোসেন সাহেব কিনেছে, মানে আমরা যারা সভ্য মেম্বার তাদের মধ্যে শেয়ার বিক্রি করার অধিকার আমাদেরকে সরকারই দিয়েছে। বাট যেটা বলা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে যে ব্যাংকিং করতেছি, অসম্ভব। আমাদের মধ্যে লেনদেন আছে, দীর্ঘমেয়াদে টাকা রাখছেন মানুষের কাছে, 5 বছর 7 বছর মেয়াদে, মানুষের কাছে ডাবল করে দেওয়া, মানুষের কাছে থেকে নয়, কার কাছ থেকে? সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু লাইসেন্সটা এইভাবে দেয়া আছে যে এই প্রতিষ্ঠানে শেয়ার কেনার বা অর্থ লেনদেন করার অধিকার একমাত্র ডেস্টিনির সাথে সম্পৃক্ত ইহার ক্রেতা পরিবেশক ভোক্তা ছাড়া কারো নাই। যে লোকটাকে আপনি মানুষ বলতেছেন, আপনি কিন্তু তার ব্যাক ফ্ল্যাশটা জানেন না, সে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর। আমাদের টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা কত দেখেন, 45 লাখ, আর আমাদের কোঅপারেটিভের মেম্বার সংখ্যা 6.5 লাখ। তাহলে আপনি টেকনিক্যালি দেখেন 45 লাখ লোকের থেকে মাত্র 6.5 লাখ লোক এসে কোঅপারেটিভের শেয়ার কিনেছে, তাহলে বাইরের মানুষ কোত্থেকে আসলো? আমাদের সদস্য সংখ্যাই তো, আমি তো আরেকটা ভুল ব্যাখ্যা পড়লাম, যেটা বাংলাদেশ ব্যাংকের আরো একটা ব্যাখ্যা আছে যে আমরা 38 লাখ লোকের থেকে আমানত নিয়েছি, আমাদের মেম্বারই হলো 6.5 লাখ। আমার কথা হচ্ছে এই যে আমাদেরকে একটা যে অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তো ভুল, এটা তো ঠিক না। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট ঠিক নয়, অসম্ভব। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আপনার কথা হয়েছে? আমার সাথে কথা হয়নি, আমি তাদের রিপোর্টে যেটা পত্রিকা পড়েছি ওইটার প্রেক্ষাপটে বলছি। যে রিপোর্ট কি আপনি পাননি? না, আমরা কোনো রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়নি অফিসিয়ালি, আমরা যা দেখেছি পত্রিকাতে দেখেছি। পত্রিকা যখন দেখলাম যে একদম হুবহু কত, বাংলাদেশ ব্যাংকের কোনো পরিদর্শক দল আপনাদের কাছে আসেনি? আমাদের কাছে এসেছিল আজ থেকে বেশ কিছুদিন আগে, কতদিন হবে আপনার, অ্যারাউন্ড 6 তারিখে এসেছিল। 6 তারিখে 2 জন ভদ্রলোক এসেছিলেন, যাদের চিঠিতে লেখা ছিল বিশেষ পরিদর্শন। কি বিষয়? তারা আসছেন বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ থেকে, মানে আমাদের এখানে কোনো মানি লন্ডারিং হচ্ছে কিনা ওনারা আসছেন এটা দেখতে আসার পরে আমরা বলছি আমরা তো কোনো ফরেন কারেন্সি ট্রেডিং করি না। তখন তারা বললেন তাইলে আমাদেরকে হেল্প করেন, আমরা কিছু জিনিস আপনাদের থেকে জানতে চাই। তখন তারা একটা সাদা কাগজে, এই দেখেন এটা কত নন প্রফেশনাল অ্যাপ্রোচ। তাদের কিন্তু আসা উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের একটা কভার লেটারে, তা না করে তারা কি করেছে, ওখানে আমাদের অফিসে বসে 45 মিনিট ছিল তারা, সবকিছু মিলে আমাদের কিন্তু দেখেন প্রত্যেকটা অফিসের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা থাকে। আপনারা যদি দেখতে চান আপনাদেরকে রেকর্ড দেখাইতে পারবো যে ভদ্রলোকেরা সিঁড়ি দিয়ে উঠে আসে কতক্ষণ বসেছিলেন, হার্ডলি 45 মিনিটস। এই 45 মিনিটসে এত বড় প্রতিষ্ঠানের তদন্ত করা যায় না। কি করলেন ওনারা? এসে বললেন 15টা কথা লেখা আছে এখানে, আমাদেরকে এই 15টা জিনিস আপনারা দিন, হাতে লেখা।
কেন ওনারা কি এটা করতে পারতেন না যে ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি, আমরা একটা টাইপ করে আপনাদের কাছে কি চাচ্ছি নিয়ে আসতেছি। ওনারা আসলেন মানি লন্ডারিং করছি কিনা, পরে যখন দেখলেন যে না এখানে মানি লন্ডারিং এর কিছু নাই, তখন বললেন এক কাজ করেন, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, প্রতিষ্ঠানের সনদের কপি ইত্যাদি বলে 14-15টা জিনিস চাইলেন, সময় 45 মিনিট। চাওয়ার পরে আমরা কিছুদিন পরে এটা সরবরাহ করি, যেগুলো যেগুলো আমাদের কাছে কমপ্লিয়েন্স আছে দেয়া হয়েছে। দেওয়ার পরে নিয়ম হচ্ছে তারা আমাদের কাছে একটা রিপোর্ট পাঠাবে যে আপনাদের কাছে এই চাওয়া হয়েছে, এই দিতে পারেন নাই বা এই দিচ্ছেন, আপনাদের এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার না, আপনারা এটা জবাব দেন, তাহলে আমরা আবার যাব, ওনারা আবার আসবে না। এটি হচ্ছে ইনভেস্টিগেশনের নিয়ম। কিন্তু আমি দেখতেছি একতরফা শুধু একদিন এটাকে লেখে এখানে লেখছেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগের 6/2/2012 তারিখের ইস্যুকৃত নির্দেশিকা নং 42-এর আওতায় পরিদর্শন দলকে নিম্ন বর্ণিত ডকুমেন্ট সরবরাহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এগুলো সরবরাহ করেছি যা যা আছে, করার পরে এরপর তো আমাদেরকে বলবে যে এই জিনিসটা মিসিং আছে, এটা দেন, বা আমাদের একটা সন্দেহ তৈরি হয়েছে, আপনারা এগুলো করছেন কেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এই প্রত্যেকটা কাগজ সরবরাহ করেছে। হ্যাঁ করেছি। আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমি জানি না ওনারা কখন আসলেন, ওনারা কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না। আমার ব্রাঞ্চে যাকে পেয়েছে তার কাছে গিয়ে এটা দিয়েছে জনাব আকবর হোসেন সুমন, যিনি কোষাধ্যক্ষ। ভাগ্য ভালো যে উনি যথাসময়ে এটাকে সাপ্লাই দিতে পেরেছেন। সাপ্লাই দেওয়ার পরে কাজটা কি ছিল, চেয়ারম্যানের কাছে এসে বলা যে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কিছু অবজারভেশন আছে, এই জিনিসগুলো আমরা স্যাটিসফাই না, আমাদেরকে স্যাটিসফাই করেন। তখন যদি আমি স্যাটিসফাই করতে না পারতাম তাহলে আপনি একটা রিপোর্ট তৈরি করতেন। কিন্তু আমরা কিছুই জানি না। আমরা জানলাম কার থেকে, পত্র পত্রিকার থেকে জানলাম যে আমাদের ব্যাপারে একটা ইনভেস্টিগেশন হয়েছে, হাজার হাজার কোটি টাকা আমরা লন্ডারিং করেছি, হাজার হাজার কোটি টাকা। হ্যাঁ, সেই অভিযোগ কিন্তু আছে এবং পত্র পত্রিকা আছে, আমার কাছে বেশ কিছু পত্র পত্রিকা আছে, সেখানে ক্লিয়ার করে। এবং আমি স্পেসিফিক কতগুলো অভিযোগ করতে চাই। একটা যেমন ধরেন আপনাদের দুজন শীর্ষস্থানীয় পরিচালক যারা করছেন আপেল চাষের জন্য অস্ট্রেলিয়াতে 500 কোটি টাকা পাচার করেছেন, আপনার লন্ডনে বাড়ি আছে, এই অভিযোগগুলো আছে। এগুলো আমি একটা কথা বলবো আজকে, আমি একদম এখন তো আমার মনে হচ্ছে যে সবাই দেখছে, প্রচুর দর্শক দেখছে, তাদের সামনে আমি বলতেছি, যদি অস্ট্রেলিয়া কেন পৃথিবীর কোথাও 500 কোটি নয়, 5 কোটি টাকারও যদি কোনো বাগান নয়, যদি জমি দেখাইতে পারে, বাংলাদেশ সরকার এটা দখল করে নেবে, আমরা সেই অধিকার দিয়ে দিলাম। এক, লন্ডনে যে বাড়িটার কথা বলা হয়েছে, যারা রিপোর্ট করেছে তাদেরকে বলেন ওই বাড়ির মালিকানা তাদেরকে দিয়ে দেওয়া হলো অফিসিয়ালি। এখন এগুলো বাকওয়াস কথাবার্তা। আপনি বিদেশে যান না, বিদেশে এমএলএ আমরা চাই গেলে, আমি হোটেলে থাকি, এখন কথা আছে না, সেখানে কি এই ব্যবসা নিয়ে কাজ করেন না? আমি এটা কথা বলি, আমরা এটা করবো, প্ল্যান করেছি, আমাদের টেকনোলজি আমরা বিক্রি করবো। যেহেতু আমরা গত 11 বছরে, কারণ বিদেশে আমি রিসেন্টলি বলি, ইস্তাম্বুলে আমরা একটা কনফারেন্সে জয়েন করেছি, সেখানে ওয়ার্ল্ডের যে নাম করা এমএলএম কোম্পানি তাদের সাথে আমার দেখা হয়েছে। তখন তারা বললো যে হোয়াট ইজ ডেস্টিনি, তোমরা কত বছর বয়স তোমাদের? বললাম যে 10-11 বছর। বলে 11 বছরে তোমরা এখানে চলে আসছো, বাংলাদেশ এমএলএম বুঝে? আমি বললাম হ্যাঁ বুঝে, কিন্তু সমস্যা হচ্ছে। বলে ঠিক আছে, আমার যিনি প্রেসিডেন্ট উনি বললো আমি বাংলাদেশে আসবো কথা বলার জন্য, কারণ তারা 60 ইয়ার্সের পুরনো কোম্পানি। তারা যখন আমাদেরকে এনকারেজ করলেন যে তোমার প্রযুক্তি যদি ভালো হয় তাহলে তুমি আমাদের কাছে তোমার প্রযুক্তি প্রমোট করো, আমরা তোমাকে রয়্যালটি দেবো, তখন আমার মাথার মধ্যে ক্যাচ করলো যে আমার এই সিস্টেম যদি সত্যি বাংলাদেশে যদি অ্যাকসেপ্টেবল হয়, হোয়াই নট আউটসাইড। তখন আমি বেশ কয়েকটা দেশে ভ্রমণ করে লোকাল স্থানীয় লোকদেরকে উদ্বুদ্ধ করলাম যে তোমরা বিনিয়োগ করো, আমি টেকনোলজি দেবো, কিন্তু আমাকে রয়্যালটি দিতে হবে, আমার টেকনিক্যাল ইন্টেলিজেন্সের জন্য আমাকে পে করতে হবে। তারা রাজি হলো। আপনি যাই দেখেন, অলরেডি কয়েকটা দেশে আমি ম্যান্ডেট পেয়েছি যে তারা নিজেরা অফিস নিবে, নিজেরা প্রতিষ্ঠান চালাবে, আমি শুধু মাসে 1-2 বার গেলে হবে, গিয়ে আমি সেখানে সেট করে দেবো এবং সেখানে আমরা ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড করবো। ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড করার পিছনে আমার মূল উদ্দেশ্য ছিল ফরেন কারেন্সি আর্ন করা। মানুষ দেখেন আমাদের দেশে এখন গার্মেন্টস এক্সপোর্ট করে আর্ন করা হচ্ছে, বা অন্যান্য জিনিস এক্সপোর্ট করে আর্ন করা হচ্ছে, ম্যান পাওয়ার এক্সপোর্ট করে। এই প্রথম আমি একটা ভিন্ন ধাঁচের চিন্তা আনছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি করে এক্সপোর্ট করে আর্ন করা যায়, দ্যাট ইজ দ্য টেকনোলজি। এখন আমরা এই বছর প্ল্যান করেছি 600 থেকে 7টা কান্ট্রিতে আমরা জয়েন্ট ভেঞ্চারে যাব, যেখানে আমার দাবি ছিল যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে আমাকে 70% প্রফিট দিতে হবে। তারা বলছে এটা কি করে সম্ভব, আমরা তো টাকা ইনভেস্ট করবো। জায়গাগুলো নিয়ে আমাদের বার্গেন চলতেছে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে লন্ডনে বাড়ি, এই সেগুলো সব উদ্দেশ্যমূলক। ছোট্ট বিরতি নেব, বিরতি ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। কথা বলছিলাম রফিকুল আমিনের সঙ্গে।
দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন জিরো আওয়ারে। কথা বলছিলাম ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনের সঙ্গে। আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে অর্থ পাচারের যে অভিযোগ আছে ডেস্টিনির পরিচালকদের বিরুদ্ধে কানাডায়, মালয়েশিয়া, লন্ডনে, ভারতে, এই সমস্ত, আপনি সেটা অস্বীকার করছেন। মানে এটা যদি তদন্ত করা হয়, তদন্ত করে তারা যদি পাবে, তো নাই তো এটার অস্তিত্ব নাই। যদি তারা খুঁজে পায়, অগ্রিম বলে দিলাম, আমার ওই পরিচালকরা যারা 500 কোটি টাকা নিয়ে বলছে, যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তারা ওই বাংলাদেশের সরকারের বাজেটের খাতে দান করে দেবে। কিন্তু কথা হচ্ছে পারবে না, কারণ জিনিসটা নাই। আর যারা এটা উদ্দেশ্যমূলকভাবে লিখেছে, আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে আবেদন করব, যারা লিখেছে তারা নিশ্চয়ই টাকাটা কিভাবে গিয়েছে জানে। দয়া করে তাদেরকে ধরে, তাদের মাধ্যমে আমরা দরকারে যাবো, গিয়ে টাকাগুলো একটু নিয়ে আসবো বাংলাদেশে। কারণ এগুলো বাইরে থাকার দরকার না। আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে টাকা রাখার বাংলাদেশ। কারণ কি জানেন, আমি নিজে একটা বিড়ম্বনার মধ্যে পড়েছি। আমেরিকান ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমাকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না, কারণ আমি ক্যানাডিয়ান সিটিজেন। ফাইন। পরে আমি লোকাল একজন লোকের সহযোগিতা নিয়ে আমি 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলাম। পরে শুনলাম 10,000 টাকার বেশি লেনদেন করতে গেলে নাকি আমার একটা স্পেশাল ইন্টারপোল থেকে পারমিশন নিতে হবে। তখন আমি বললাম, এটা কোন দেশে এসে দাঁড়াইছি? আমরা লাখ লাখ টাকার লেনদেন করি, আমাদের তো কোনোদিন SBI, NSA এরা দেখতে যায় না। তারা শুধু বাংলাদেশ ব্যাংক দেখে যে আমি ডিক্লারেশন দিয়েছি কিনা অত টাকার লেনদেনের। আপনাকে আজকে আমি একটা কথা বলি, পৃথিবীতে যে কোনো দেশের সুষ্ঠু নাগরিক তার দেশের টাকা তার দেশে রাখতে চাইবে, কারণ সেখানে তার অ্যাডভান্টেজ বেশি। আপনি যে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার আপেল বাগানের জন্য 500 কোটি টাকা, সে আপেল বাগান দেখবে কে আর আপেল খাবে কে? তাহলে এগুলো লেখা হচ্ছে কেন? এটা কিন্তু একটা উদ্দেশ্য মহলের কিন্তু একটু উস্কানি আছে। কারণ আপনি একটা জিনিস মনে রাখেন, ধরেন আমি যদি এখন এই মুহূর্তে এখানে যদি আশেপাশে কেউ চিৎকার দিয়ে ওঠে, আগুন আগুন আগুনকে নিচে চিৎকার করে, আমরা কি করব? আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করে দৌড় দেবো, দৌড় দিয়ে গিয়ে দেখবো আগুন টাগুন কিচ্ছু নাই। কিন্তু এই যে আমাদের অনুষ্ঠানটাকে ভণ্ডুল করার জন্য ওই আগুনের একটা শব্দই যথেষ্ট ছিল। এটা হচ্ছে আমাদের এই যে আমরা বাংলাদেশে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমরা কমপক্ষে 1 কোটি লোকের কর্মসংস্থান করব। আমরা অলরেডি ইন দ্য মিডল অফ দ্য ওয়ে, যেখানে আমাদের লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর সফলভাবে 2 পয়সা আয় করছে। যারা আজকে মাস্টার্স করার পরে 10,000 টাকার একটা চাকরি পেত কিনা সেই সংশয় তাদের মধ্যে ছিল, অথচ তারা আজকে 50,000, 60,000, 1 লাখ টাকা আয় করছে। তাদের এই সুস্থ অবস্থানটাকে বিভ্রান্তমূলকভাবে ডাইভার্ট করার জন্য